বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি Mst.Mashuma Akhtar, মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আমি তোমাদের বরাবরের মতো আজকে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেব। আজকের বিষয় হলো রাষ্ট্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি দি স্টেট। রাষ্ট্রের ইংরেজি শব্দ হলো রাষ্ট্রের ইংরেজি শব্দ হলো দি স্টেট। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে রাষ্ট্র কি, রাষ্ট্র কোত্থেকে উদ্ভব হয়েছে। রাষ্ট্র প্রথমত প্রাচীন আদিম যুগে যখন মানুষ বসবাস করত, যখন আদিম যুগে মানুষের বসবাস শুরু হলো, সে সময় কিন্তু কোনো রাষ্ট্র ছিল না। কারণ হলো যে সে সময়ের মানুষেরা অজ্ঞতায় ভরা ছিল এবং তাদের কোনো শিক্ষা আলো তাদের মধ্যে ছিল না, এবং তারা কোনো শিক্ষা গ্রহণ না করার কারণে তারা মনে করত যে তারা এইভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু যখন 10 জন থেকে 100 জনে উপনীত হলো, কিংবা 100 জন থেকে 1000-এ জনগণ সৃষ্টি হলো কিংবা বসবাস করতে ধরল, তখন কিন্তু সেই সময়েই মানুষেরাই মনে করলো যে আমাদের একটা সংগঠনের প্রয়োজন কিংবা আমাদের একটা প্রতিনিধির প্রয়োজন। সেই ধারণার লক্ষ্য থেকেই আজকে এই রাষ্ট্রের উদ্ভব। তাহলে আমরা বলতে পারি যে রাষ্ট্র আসলে কি, এই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো রাষ্ট্র। এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্র নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এবং একটি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গেলে রাষ্ট্র আসলে কাকে বলে সে নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে এবং বিভিন্ন মতভেদ রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানীগণ যে বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে প্রথমত হলো যে অধ্যাপক বার্জেসের মতে মানব জাতির অংশবিশেষকে সংগঠিত ও সুসংগঠিত দেখা গেলে কিংবা তাকে ঐক্যবদ্ধভাবে দেখা গেলে তাকে আমরা রাষ্ট্র বলি। আবার রাষ্ট্রবিজ্ঞানী বুন্সলি বলেন যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোনো জনসমষ্টি হলো রাষ্ট্র। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন কিংবা সংজ্ঞায়িত করেছেন। সর্বশেষে আমি বলতে পারি যে রাষ্ট্র হলো এমন এক জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি সুসংগঠিত সরকার কায়েম করে স্বাধীনভাবে বসবাস করে। তাহলে আমরা জানতে পারলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে রাষ্ট্র আসলে কাকে বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের আমরা সংজ্ঞা জানতে পারলাম। এখন আমরা জানব যে রাষ্ট্রবিজ্ঞানের উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি কি। রাষ্ট্রবিজ্ঞানের উপাদান এবং বৈশিষ্ট্যগুলোকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য বা উপাদান রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য বা উপাদান চারটি।
রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য বা উপাদান চারটি, যথা 1 নম্বরে হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বরে হলো স্থায়ী জনসমষ্টি। স্থায়ী জনসমষ্টি। 3 নম্বরে হলো নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি। 3 নম্বরে হলো সরকার। ও 4 নম্বরে হলো সার্বভৌমত্ব বা স্বাধীনতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রের সংজ্ঞা জেনেছি এর আগে। এখন জানতে পারলাম যে রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। তাহলে আমরা জানতে পারলাম যে রাষ্ট্রের উপাদান 4টি। প্রথমতই হলো যে নির্দিষ্ট ভূখণ্ড, দ্বিতীয়ত স্থায়ী জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব বা স্বাধীনতা। এখন এই যে 4টি উপাদান, এই 4টি উপাদানের মধ্যে একটি উপাদান যদি না থাকে তাহলে কিন্তু রাষ্ট্রকে আমরা গঠন করতে পুরোপুরি পারবো না। এই 4টি উপাদানের মাধ্যমেই কিন্তু একটি রাষ্ট্র গঠন করতে গেলে অবশ্যই এই 4টি উপাদানের প্রয়োজন আছে। এই উপরিউক্ত যে বৈশিষ্ট্যগুলো আমি দেখালাম কিংবা লিখলাম, তোমাদেরকে জানালাম, সে হলো এই 4টি উপাদানের পর মাধ্যমেই হলো একটি রাষ্ট্রকে সুসংগঠিতভাবে গঠন করা সম্ভব। 1971 সালে স্বাধীনতার পূর্বে যখন পূর্ব পাকিস্তানে সব ধরনের বৈশিষ্ট্য ছিল কিন্তু সেখানে কোনো স্বাধীনতা ছিল না, যার কারণে কিন্তু সে সময় বাংলাদেশ হিসেবে রাষ্ট্রটা গঠিত হয়নি এবং সেখানে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার 3টি রয়েছিল, কিন্তু সেখানে স্বাধীনতা না থাকার কারণেই কিন্তু রাষ্ট্রটি পূর্ণভাবে গঠিত হয়নি। শুধু এই 4টি উপাদান থাকার পরেও প্রথমত আরও কয়েকটি আমরা উপাদানকে লক্ষ্য করতে পারি কিংবা বিশ্লেষণ করতে পারি। যেমন রাষ্ট্র একটি চিরস্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু রাষ্ট্র কিন্তু পরিবর্তন ঘটাতে পারে কিন্তু তা বিনাশ সাধন করতে পারে না। দ্বিতীয়ত হলো অবশ্যই একটি রাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘের কাছে স্বীকৃতি পেতে হবে। এবং তৃতীয়ত হলো যে বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবার পর প্রত্যেকটি রাষ্ট্র সমান অধিকার ও মর্যাদা লাভ করতে কিংবা দাবি করতে পারে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কী কী, এবং রাষ্ট্রের উপাদানের পিছনেও যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। যে একটি রাষ্ট্রকে শুধু রাষ্ট্র হিসেবে সৃষ্টি হলে হবে না কিংবা গঠন করলেই হবে না, সেখানে অবশ্যই বহির্বিশ্বে যে সমস্ত স্বীকৃতি প্রদান সেগুলো থাকতে হবে এবং তাহলেই কিন্তু একটি রাষ্ট্রকে পুরোপুরি মর্যাদা সম্পন্ন রাষ্ট্র আমরা বলতে পারি। কাজেই এই 4টি উপাদানের একটি উপাদান না থাকলেও কিন্তু রাষ্ট্রকে পুরোপুরি গঠন করা কিংবা রাষ্ট্র গঠন করাই সম্ভব না। আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে 2য় অধ্যায়, আমি রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী, রাষ্ট্র কীভাবে গঠিত করা যায় কিংবা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত সংজ্ঞা আমি সংজ্ঞায়িত করলাম এবং তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে এই রাষ্ট্র নিয়েই আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে এবং এই বিষয়গুলো নিয়ে বাসায় অবশ্যই নিজেরা বাসায় অধ্যয়ন করবে এবং সাবধানে থাকবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।